চ্যাপ্টার পড়বো। তো চ্যাপ্টারটার নাম হচ্ছে মহাকর্ষ। ঠিক আছে, মহাকর্ষ ও অভিকর্ষ। সো আমরা হচ্ছে এই নতুন চ্যাপ্টারটা শুরু করব, খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার। সো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো, ঠিক আছে? তো দেখো, এই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করব হচ্ছে একটা সূত্র দিয়ে। সেই সূত্রটা হচ্ছে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। নিউটনস ল অফ গ্র্যাভিটেশন অর্থাৎ নিউটনের মহাকর্ষীয় সূত্র। তো আমি একটু এই ফর্মুলাটার ব্যাপারে বলি। এই ফর্মুলাটা হচ্ছে আবিষ্কার করছে হচ্ছে নিউটন, মানে নিউটনের নাম দেওয়া হয়, কিন্তু এটার পেছনে হচ্ছে আসলে অনেকজনের অবদান আছে। অনেক অনেক বিজ্ঞানী হচ্ছে তাদের পুরো জীবনের শ্রম আছে জাস্ট এই একটা সূত্রের পেছনে। বাট নিউটনের নামটা এই জন্য বলা হয়, তার কারণ হচ্ছে নিউটন ফিনিশিংটা দিছে। অর্থাৎ এই ফর্মুলাটার ফিনিশিংটা কে দিছে? নিউটন দিছে। দ্যাটস ওয়াই হচ্ছে নিউটনের নাম হচ্ছে বলা হয়। তা আমরা নর্মালি হচ্ছে একটা ফুটবল ম্যাচে কি দেখি, যে একটা গোল বানাই দিতে হচ্ছে অনেকজন, সবাই মিলে হচ্ছে গোলটা অ্যাসিস্ট করে, তাই না? তারপর হচ্ছে স্ট্রাইকার গিয়ে হচ্ছে গোলটা দেয়। তো নামটা কার হয়, উদযাপনটা কাকে নিয়ে হয়? স্ট্রাইকারকে নিয়ে হয়। কিন্তু এই গোলটা বানানোর পেছনে কিন্তু সব প্লেয়ারের ভূমিকা আছে। কি বুঝতে বোঝা গেছে? তো তেমনি হবে এই নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, অর্থাৎ এই যে নিউটনের যে ল, যেটা গ্র্যাভিটির যে ল, যেটা এটার পেছনে অনেক বিজ্ঞানীদের হচ্ছে অবদান আছে। পুরো জীবনের শ্রম আছে জাস্ট একটা সূত্রের পেছনে। আর নিউটন হচ্ছে এটার ফিনিশিংটা দিছে, দ্যাটস ওয়াই হচ্ছে তার নামটাই হচ্ছে বেশি প্রচলিত এটার সাথে। তো দেখো, এই লটা কি বলে? এই লটা আমাদেরকে বলে যে জগতের যে কোনো দুইটা বস্তুর মধ্যে, জগতের যে কোনো দুইটা বস্তুর মধ্যে একটা ফোর্স কাজ করে। আমার কথাটা বোঝা যাচ্ছে? জগতের যে কোনো দুইটা বস্তুর মধ্যে একটা ফোর্স কাজ করে, ঠিক আছে? ফর এক্সাম্পল হচ্ছে আমার আর এই টেবিলটার মধ্যে একটা ফোর্স কাজ করতেছে, ঠিক আছে? এই দেয়াল আর এই দেয়ালের মধ্যে একটা ফোর্স কাজ করতেছে, তোমাদের দুইজনের মধ্যে ফোর্স কাজ করতেছে। কি বলছি, বোঝা গেছে? দেখো, ফোর্স কাজ করতেছে কিন্তু দেখা যাচ্ছে না, ফিলও হচ্ছে না। এই যে তোমাদের দুইজনের মধ্যে যে ফোর্স কাজ করতেছে, ফিল হচ্ছে না। বাট আমরা যদি এটা বিগার বিগার পার্সপেক্টিভে দেখি, তখন আমরা জিনিসটা বুঝতে পারবো। ফর এক্সাম্পল এভাবে চিন্তা করো যে এটা হচ্ছে আমাদের, ফর এক্সাম্পল এইটা হচ্ছে আমাদের সূর্য, আর এইটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে? তো আমরা যদি এভাবে চিন্তা করি, তখন আমরা দেখবো যে এই যে সূর্য আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণ, ঠিক আছে? সূর্য, এই যে দুজনের মধ্যে কিন্তু অ্যাট্রাকশন ফোর্স কাজ করতেছে, ঠিক আছে? তো এই পৃথিবী সূর্যের দিকে একটু বেশি হেলে থাকে। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো একটা মোটা একজন মানুষ একটা একদম চিকন একদম একটা মানুষকে হচ্ছে গলায় ধরে এভাবে হচ্ছে ঘোরাচ্ছে, ঠিক আছে? এভাবে ফিল করো, বিষয়টা হচ্ছে ফিল করার। তো এই যে চিকন মানুষটা মোটা মানুষের দিকে এভাবে ঝুঁকে আছে উপরের দিকে, কেন? কারণ হচ্ছে ওর সাইজ বড়, ওই জন্য হচ্ছে বেশি আকর্ষণ করতে পারতেছে। ব্যাপারটা বোঝা গেছে? ফোর্স দিতে পারতেছে। তাহলে পৃথিবী কিন্তু সূর্যের দিকে হেলে থাকে, পৃথিবী সূর্যের দিকে বেশি হেলে থাকে। কি বুঝতে বোঝা গেছে? এভাবে যে ঘুরতেছে, পৃথিবী সূর্যের দিকে একটু হেলে থাকে। ওকে? তো আমরা এটা বুঝতে পারতেছি না, ফিল করতেছি না, কিন্তু ফোর্স কাজ করতেছে। এই যে দেয়ালের সাথে আমার মধ্যে একটা ফোর্স কাজ করতেছে, যেটা আমরা ফিল করতে পারতেছি না, বাট অ্যাকচুয়ালি ফোর্স কাজ করতেছে। যেটাকে বলা হয় গ্রাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় বল বলা হয়। ব্যাপারটা বোঝা গেছে? এটা কিন্তু মানে এমন না যে এটা থিওরি, এটা থিওরি না, এটা প্র্যাকটিক্যাল। কি বস্তু বোঝা গেছে? যে কোনো দুইটা বস্তুর মধ্যে, যে কোনো দুইটা বস্তু যাদের কি থাকবে, যাদের হচ্ছে মাস থাকবে, যাদের কি থাকবে, যাদের হচ্ছে মাস থাকবে। মাস মানে কি? মাস মানে হচ্ছে ভর। তো যে কোনো দুইটা বস্তু যাদের হচ্ছে ভর থাকবে, তাদের মধ্যে অবশ্যই অবশ্যই মহাকর্ষীয় বল কাজ করবে। কি বস্তু বোঝা গেছে? আচ্ছা, তো দেখো, এই যে সূর্য, এই যে চন্দ্র, আমি যে এই যে আমাদের পৃথিবী, যেটা বোঝাতে চাচ্ছি, এই যে পৃথিবী কিন্তু সূর্যের দিকে একটু হেলে থাকে এরকম, ঠিক আছে? পৃথিবী সূর্যের দিকে হেলে থাকে, এরপর এটা ঘুরবে, এটাও ঘুরবে। চাঁদ, সূর্য, সরি পৃথিবীর কথা বলছি। কি বলছি, বোঝা গেছে? তো আমি যদি এটা 3D ব্যাপার হইতো, মানে 3D যদি কোনো একটা ইকুইপমেন্ট থাকতো, তাহলে হচ্ছে বিষয়টা বোঝানোটা তোমাদের জন্য সহজ হতো। কি বলছি, বোঝা গেছে? আচ্ছা দেখো, তাহলে যে কোনো দুইটা ভর বিশিষ্ট, মানে যে কোনো দুইটা ভরের মধ্যে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করবে, মহাকর্ষীয় বলটা কাজ করবে। তো ওই মহাকর্ষীয় বলের, অর্থাৎ এই বস্তুর উপরে হচ্ছে একটা মহাকর্ষীয় বল কাজ করবে এটার জন্য, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে F1 due to 2। মানে F1 বলতে বোঝাচ্ছি M1 বস্তুর উপরে বল যেটা প্রযুক্ত হচ্ছে, সেটা কার কারণে? দ্বিতীয়টার কারণে। ব্যাপারটা বোঝা গেছে? দ্বিতীয় বস্তুর উপরে যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে F21, মানে দ্বিতীয় বস্তুর উপর বল প্রযুক্ত হচ্ছে কার কারণে? প্রথমটার কারণে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এই যে দেখো, এই ফোর্স গুলো হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এই যে দুটোটা বস্তুর উপরে একটা আরেকটার উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে, এবং এই ফোর্সের মান বের করার সূত্র হচ্ছে
জি ইন্টু m1 ইন্টু হচ্ছে m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, যেখানে আর এর পরিচয় কি দিছি আমরা, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, অর্থাৎ যে কোনো দুইটা বস্তুর কেন্দ্র থেকে কেন্দ্রের যে দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে আর, এবং এদের মধ্যে যে মহাকর্ষীয় বল কাজ করতেছে সেটার সূত্র হচ্ছে এটা, সেটা বের করার সূত্র হচ্ছে এটা, জি ইন্টু m1 m2 ডিভাইড বাই কত, আর স্কোয়ার। তো এখানে এই জিটাকে কি বলা হয়, এই জিটাকে বলা হয় হচ্ছে, দেখো এই জিটাকে বলা হয় হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল গ্রাভিটেশনাল গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট, এটাকে বলা হয় ইউনিভার্সাল গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এটাকে কি বলা হয়, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। এটার মান কত, এটার মান হচ্ছে 6.6, দেখো 6.67 ইন্টু হচ্ছে tan−11 nm স্কোয়ার কেজি ইনভার্স 2, ঠিক আছে, 6.67 ইন্টু tan−11 nm স্কোয়ার কেজি ইনভার্স 2, এটা হচ্ছে এই মহাকর্ষীয় ধ্রুবকের মান। ওকে, আর m1 m2 তো বুঝছি যে আমরা এই দুইটা বস্তুর ভর হচ্ছে m1 m2, আর হচ্ছে ডিসটেন্স বিটুইন সেন্টার টু সেন্টার এই দুইটা বস্তু। আচ্ছা, তো আমরা এবার বলি যে এই যে ফোর্স, যেটা এই দুইটা বস্তুর মধ্যে যে ফোর্স কাজ করতেছে, এই ফোর্সটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স। এটা কি ফোর্স, এটা সেন্ট্রাল ফোর্স, মানে এই ফোর্সের ডিরেকশন হচ্ছে সেন্টারের দিকে, কেন্দ্রের দিকে। ব্যাপারটা এরকম না যে সূর্য পৃথিবীকে টেনে ধরে রাখছে, ঠিক আছে, যে আকর্ষণ বলটা শুধু এইদিকে কাজ করছে এরকম না, পৃথিবীও কিন্তু সূর্যকে টানতেছে, কিন্তু ওই টানটা কম কেন, কারণ পৃথিবীর সাইজ ছোট রিলেটিভলি সূর্য। ব্যাপারটা বোঝা গেছে, আমার কথাটা বোঝা গেছে, অর্থাৎ সূর্য পৃথিবীকে টানতেছে এই দিকে, পৃথিবী সূর্যকে টানতেছে এই দিকে, ফোর্সটা কাজ করতেছে কোন দিকে, সেন্টারের দিকে। এই যে দেখো এই বস্তুটা, এই দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুকে বল প্রয়োগ করতেছে এই বরাবর সেন্টারের দিকে, দ্বিতীয় বস্তুটাও এই যে প্রথম বস্তুটাও দ্বিতীয় বস্তুকে বল প্রয়োগ করতেছে কোন দিকে, এই বরাবর সেন্টারের দিকে। অর্থাৎ এই ফোর্সটা কেমন ফোর্স, এটা সেন্ট্রাল ফোর্স। আমার কথাটা বোঝা গেছে, এটা সেন্ট্রাল ফোর্স। এই যে একজন আরেকজনকে, দুজনই পরস্পরকে টানতেছে, তাহলে এই যে ফোর্সটা কোন দিকে, সেন্ট্রাল বরাবর কাজ করতেছে, ওই জন্য এই ফোর্সটাকে কি বলা হচ্ছে, সেন্ট্রাল ফোর্স বলা হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে এই ফোর্সের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা, এই ফোর্সের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হবে শুধু অ্যাট্রাকটিভ ফোর্স। এটা কেমন ফোর্স হবে, এটা অ্যাট্রাকটিভ ফোর্স হবে। অ্যাট্রাকটিভ ফোর্স বলতে আমরা কি বুঝি, আকর্ষণধর্মী বল। এই বলটা অনলি কি হবে, আকর্ষণধর্মী, এটা কখনো বিকর্ষণধর্মী হবে না, এটা আকর্ষণধর্মী বল। ফর এক্সাম্পল, তোমরা হচ্ছে সেকেন্ড পেপারে পড়বা, যে সেকেন্ড পেপারে যে সেকেন্ড চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। ওইখানে তোমরা পড়বা হচ্ছে দুইটা চার্জ, একটা চার্জ হচ্ছে Q1 আর একটা চার্জ হচ্ছে Q2। তো এই দুইটা চার্জের মধ্যকার দূরত্ব হচ্ছে আর, এদের মধ্যে একটা বল কাজ করে, দুইটা চার্জের মধ্যে কি কাজ করে, একটা বল কাজ করে, যেই বলটাকে বলা হয় কুলম্ব বল। যেই বলটাকে কি বলে, কুলম্ব বল বলে। বিজ্ঞানী কুলম্ব হচ্ছে এই সূত্রটা বা এই বলটা আবিষ্কার করে, দ্যাটস ওয়াই তার নাম অনুসারে এই বলটাকে কুলম্ব বল বলে, যে দুইটা চার্জের মধ্যে যে পরিমাণ বল কাজ করে। তো এই কুলম্ব বলটা কিন্তু আকর্ষণ ধর্মীয় হইতে পারে, বিকর্ষণ ধর্মীয় হইতে পারে। এটা বিকর্ষণ ধর্মীয় হইতে পারে, এটা আকর্ষণ ধর্মীয় হইতে পারে, বিকর্ষণ ধর্মীয় হইতে পারে। কিন্তু এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা অলওয়েজ কি হবে, এটা অলওয়েজ আকর্ষণ ধর্মী হবে, এটা কখনো বিকর্ষণ ধর্মী হবে না। এখানে যদি দুটো চার্জ সেম চার্জ বিশিষ্ট হয়, প্লাস প্লাস হয়, বিকর্ষণ করবে, মাইনাস মাইনাস হলে বিকর্ষণ করবে, বিপরীত ধর্মী হলে প্লাস মাইনাস হলে আকর্ষণ করবে। আমার কথাটা বোঝা গেছে? তাহলে কুলম্ব বল আকর্ষণ ধর্মীয় হইতে পারে, বিকর্ষণ ধর্মীয় হইতে পারে, বাট গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা মাসের কারণে যে ফোর্সটা কাজ করতেছে, দুইটা বস্তুর মধ্যে মাস থাকার কারণে, মানে ভর থাকার কারণে যে ফোর্সটা কাজ করতেছে, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স, এইটা সবসময় কি হবে, আকর্ষণধর্মী হবে। ব্যাপারটা বোঝা গেছে, এটা অলওয়েজ আকর্ষণধর্মী হবে। আচ্ছা, এরপরে এই ফোর্সের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা দেখো আমরা বলতে পারি যে ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট। এটা ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটা স্বাধীন, এই ফোর্সটা স্বাধীন অফ মিডিয়ামের পার্সপেক্টিভে এটা স্বাধীন, অর্থাৎ এই ফোর্সটা মিডিয়ামের উপর ডিপেন্ড করে না। ফর এক্সাম্পল, কুলম্ব বল, এই যে এই দুইটা চার্জ Q1 চার্জ আর Q2 চার্জ, এই দুইটা চার্জকে যদি আমি পানিতে রাখি, তাহলে এদের মধ্যে এক ধরনের কুলম্ব বল কাজ করবে। এই দুইটা চার্জকে যদি আমি পারদে রাখি, পারদ মানে মার্কারি, ওইখানে যদি রাখি এই Q1 Q2 চার্জকে, তাহলে তাদের মধ্যে অন্য ধরনের কুলম্ব বল কাজ করবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে, মান চেঞ্জ হয়ে যাবে। এটা হইতে পারে 5 নিউটন, হইতে পারে কত, 7 নিউটন। ঠিক আছে, আমি যদি অন্য আরেকটা মিডিয়ামে রাখি, তাহলে কুলম্ব বল কি হবে, ডিফারেন্ট হবে। অর্থাৎ এক এক মিডিয়ামে কুলম্ব বলের মানটা কি হয়,
ডিফারেন্ট ডিফারেন্ট হয়, কিন্তু এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা তুমি যেখানেই রাখো না কেন, এই দুইটা বস্তুকে আমি পানিতে রাখি, পারদে রাখি, যেখানেই রাখি না কেন, বায়ুতে রাখি, এদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কি কাজ করবে? সেম কাজ করবে। কি বলছি বোঝা গেছে? তাহলে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা মিডিয়ামের রেসপেক্টে ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীন। এটা মিডিয়ামের উপর ডিফারেন্ট ভ্যারি করে তার মান চেঞ্জ করবে না। বোঝা গেছে? সব মিডিয়ামে কি হবে, দুইটা বস্তুর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কি থাকবে? সেম থাকবে। ওকে ফাইন। তাহলে এই জিনিসগুলো আমরা বুঝছি। এরপরে আমরা আরেকটা জিনিস বুঝি, সেটা হচ্ছে, দেখো আরেকটা জিনিস বুঝি সেটা হচ্ছে এই যে গ্র্যাভিটেশনাল যে সূত্রটা, এই যে সূত্র যেটা G × M1 M2/r², এই সূত্রটা আমরা অনলি অ্যাপ্লাই করতে পারবো হচ্ছে পয়েন্ট মাসের ক্ষেত্রে বা বিন্দু ভরের ক্ষেত্রে। ঠিক আছে? ভ্যালিড, এটা অনলি ভ্যালিড হবে কিসের জন্য? ভ্যালিড ফর হচ্ছে পয়েন্ট মাস। পয়েন্ট মাস মানে হচ্ছে বিন্দু ভর, এটা বিন্দু ভরের জন্যই শুধুমাত্র অ্যাপ্লাই করা যাবে, বিন্দু ভরের জন্য। তো এখন বিন্দু ভর বলতে কি বোঝায়? বিন্দু ভরকে এইটা আমি যে একটা ছোট্ট করে ডট দিছি, এটা কি বিন্দু ভর? আনসার হচ্ছে না, আবার আনসার হচ্ছে হ্যাঁ। বিন্দু ভর কি এত বড় বিন্দু ভর? আনসার হচ্ছে না, আবার আনসার হচ্ছে হ্যাঁ। এই পৃথিবী কি বিন্দু ভর? আনসার হচ্ছে না, আবার আনসার হচ্ছে হ্যাঁ। কি বলছে বোঝা যাচ্ছে? অর্থাৎ বিন্দু ভরের ব্যাপারটা হচ্ছে রিলেটিভ। বিন্দু ভরের ব্যাপারটা কি বলতেছি? রিলেটিভ। অর্থাৎ যদি তুমি এভাবে চিন্তা করো যে সূর্য আর পৃথিবী, ঠিক আছে, তাহলে এদের মধ্যকার ডিফারেন্স এতটাই বেশি, এই দূরত্বের রেসপেক্টে সূর্যকে কিন্তু একটা ছোট্ট ফোঁটার মতো মনে হবে, পৃথিবীকে কিন্তু একটা ছোট্ট ফোঁটার মতো মনে হবে। দূরত্বটা এতটা বেশি। কি বলছে বোঝা গেছে? সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্বটা এতটাই বেশি, এই দূরত্বের রেসপেক্টে সূর্যকে একটা ছোট্ট একটা ফোঁটার মতো মনে হবে, পৃথিবী একটা ছোট্ট একটা ফোঁটার মতো মনে হবে। তাহলে এই দূরত্বের রেসপেক্টে পৃথিবী আর সূর্য কিন্তু বিন্দু ভর। আমার কথাটা বোঝা গেছে? কিন্তু দেখো আমি আর হচ্ছে এই যে দরজাটা, এরা কিন্তু বিন্দু ভর না। কেন? কারণ আমাদের দূরত্ব কম, ওই অনুযায়ী হচ্ছে ভর বেশি। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না। কিন্তু এরকম যদি হয়, আমি আসি হচ্ছে এইখানে, আর ফর এক্সাম্পল হচ্ছে এই যে সিফাতের কথা ধরি, সিফাতকে আমি পাঠিয়ে দিলাম হচ্ছে বরিশালে, তাহলে এই দূরত্বের রেসপেক্টে কিন্তু আমরা দুজন বিন্দু ভর। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে বিন্দু ভরের ব্যাপারটা সম্পূর্ণ হচ্ছে আপেক্ষিক বা রিলেটিভ। বিন্দু ভরের ব্যাপারটা কি বলছি? সম্পূর্ণ আপেক্ষিক বা রিলেটিভ। ঠিক আছে? আচ্ছা, তো এটা এই সূত্রটা শুধুমাত্র বিন্দু ভরের জন্য হচ্ছে অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, এরপরে আরেকটা বৈশিষ্ট্য বলি, যে এমন বস্তুটাকে, এই বস্তুটা যেই বলটা প্রয়োগ করতেছে সেটা হচ্ছে এটা, আর দ্বিতীয় বস্তুটাকে প্রথম বস্তুটা যে বল প্রয়োগ করতেছে সেটা হচ্ছে এইটা। তো এই দুইটা বল সমান হবে। এই দুইটা বল কি হবে? অবশ্যই অবশ্যই সমান হবে এবং বিপরীতমুখী হবে। এই যে দেখো, এইটার ডিরেকশন হচ্ছে এইটা, এদিকে, এটা ডিরেকশন হচ্ছে এদিকে। অলওয়েজ কি হবে? এটা অ্যাট্রাকটিভ ফোর্স হবে, আকর্ষণধর্মী বল হবে। তাহলে এটা এদিকে আকর্ষণ করবে, এটা এদিকে আকর্ষণ করবে। তো এই দুইটা বল সবসময় সমান এবং কি হবে? বিপরীতমুখী হবে। এবং নিউটনের থার্ড ল থেকেও আমরা এটা জানি, জানি কি না? জানি। ভর ভিন্ন হবে, কিন্তু এই যে দূরত্ব, সাপোজ ধরো আমার সাইজ বড়, আমি ওই ছোট্ট একটা বস্তুকে হচ্ছে টানতেছি, তা আমি যে বলে টানতেছি ও একই বলে টানবে, কিন্তু দূরত্ব ভিন্ন থাকবে। আমার কথাটা বোঝা গেছে? অর্থাৎ আমার ফোর্সটা আমার কাছাকাছি থাকবে, কিন্তু ওর ফোর্সটা দূরে থাকবে, ওর থেকে দূরে থাকবে, দূরত্ব বেশি থাকবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এই দুইটা ফোর্স সমান হবে এবং কি হবে? এই ফোর্স দুইটা বিপরীতমুখী হবে। এই জিনিসগুলো বোঝা গেছে? আচ্ছা, তো এই জিনিসগুলো যদি আমরা বুঝি, এবার হচ্ছে আমি এই জিনিসগুলো তাহলে মুছে দিচ্ছি। এখানে কি আর কিছু বলার আছে? এখানে আর কিছু, এখানে আর কিছু, এখানে আর কিছু, না আর কিছু বলার নাই, আর কিছু এখানে বলার নাই। তাহলে এই জিনিসগুলো আমরা বুঝছি। এবার আমরা এখান থেকে একটা ছোটখাটো ম্যাথ করি, এরপর হচ্ছে আরো বেশ কিছু জিনিস হচ্ছে আমরা দেখি। ঠিক আছে? আমরা হচ্ছে ছোটখাটো এখানে একটা ম্যাথ করি। দেখো, দেখো ফর এক্সাম্পল, না খাতা বের করতে হবে না, দেখো এই যে আমাদের ফর এক্সাম্পল এটার ভর দেওয়া আছে কত? 2 কেজি। উদাহরণস্বরূপ এটার ভর দেওয়া আছে 3 কেজি, আর এর মান দেওয়া আছে কত মিটার? ফর এক্সাম্পল 100 মিটার ধরে নিছি। তাহলে এদের মধ্যে বল কাজ কত করবে? কত? আমরা লিখবো জি ইন্টু কত, M1 × M2 ডিভাইড বাই কত, R² করলে আমার এটা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। সেটাতে কোনো সমস্যা নাই। তো আমরা এভাবে হচ্ছে বের করে ফেলতে পারবো। তো এবার এটা তো সহজ। এবার আমি তোমাদেরকে একটা ম্যাথ দেখাচ্ছি, ওই ম্যাথটা হচ্ছে তোমরা সলভ করবা। তো যদি তোমরা পারো, এর মানে বুঝবো যে কি বুঝবো, এমনিতে বুঝবো যে তোমরা অনেক ভালো স্টুডেন্ট। কি বুঝতে বোঝা গেছে? এই জিনিসটা হচ্ছে আমি বুঝবো।
যদি তোমরা এটা করতে পারো। ঠিক আছে, আমি এখন একটা ম্যাথ দিব, ওই ম্যাথটা যদি তোমরা করতে পারো আমি বুঝবো যে তোমরা অনেক ভালো স্টুডেন্ট এবং তোমাদের ইনশাআল্লাহ ফিউচার অনেক ব্রাইট হবে। ঠিক আছে, এবং আমি চাইবো যে তোমরা এটা সলভ করো। এই দেখো সূত্র, এটা এই সূত্র দিয়ে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কত, জি ইন্টু m1 ইন্টু m2 ডিভাইড বাই কত, আর স্কোয়ার। ঠিক আছে, এই সূত্র দিয়ে ম্যাথটা করবো। তাহলে এবং এখানে কোনটার পরিচয় কি আমরা বলছি, কোনটা পরিচয় কি বলছি না, আর কি, আর হচ্ছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, এমন হচ্ছে প্রথমটার ভর, m2 হচ্ছে দ্বিতীয়টার ভর, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে দেখো আমার কাছে দুইটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, তো সেম সাইজের এই বস্তুটার সাইজ যত এটারও সাইজ তত, অর্থাৎ এইটার ভর হচ্ছে এম, এটার ভরও কত এম, এটার ঘনত্ব হচ্ছে রো, এটার ঘনত্ব কত রো, এটার রেডিয়াস হচ্ছে আর, এইটারও রেডিয়াস কত আর। তো এরকম দুইটা আইডেন্টিক্যাল বস্তু, দুটোটা বস্তু দেখতে হুবহু সেম, মানে পুরো বরাবর সেম বস্তু দুটোটা। তা আমি বললাম এদের মধ্যে যে ফোর্স কাজ করবে, যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, এইটা সমানুপাতিক কার, এটা সমানুপাতিক হচ্ছে, অপশন দিলাম তোমাদেরকে, আমি অপশন দিলাম হচ্ছে 1/r², এইটা সমানুপাতিক হচ্ছে আর স্কোয়ারের, এইটা সমানুপাতিক হচ্ছে 1/r⁴, এইটা সমানুপাতিক হচ্ছে শুধু r⁴। এখানের মধ্যে কোনটা অপশন হবে দেখে একটু চিন্তা করে বলো তো, যে এদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে এই ফোর্সটা কার সমানুপাতিক, একটু চিন্তা করে বলো তো কার সমানুপাতিক হতে পারে। তুমি বলতেছো সেকেন্ড এইটা, আচ্ছা তারপরে এই প্রেমা বলো কার সমানুপাতিক হতে পারে। এই যে সূত্র, এটা সূত্র, এটা 1/r⁴, তুমি বলতেছো এইটা। ঠিক আছে, দুইজনের আনসারই রং। আচ্ছা দেখো, দুইজনের আনসার রং, তবে এখানে একটা জিনিস খেয়াল করো, তোমরা যদি আনসার এইটা দিতা তাহলে আমি একটু করে খুশি হইতাম যে তোমরা কিছুটা হলো গেস করছো, বাট আনসার এটাও না, আনসার হচ্ছে এইটা। আনসার কোনটা, কারেক্ট আনসার হচ্ছে এখানে r⁴। বাট তোমরা যদি এইটা বলতা তাহলে আমি মোটামুটি বুঝতে পারতাম যে তোমরা কিছুটা হলে গেস করছো, বাট এই দুইটা বলেতে তোমরা কিছুই আসলে বুঝো নাই বা গেস করো নাই। দেখো এই যে এখান থেকে আমরা দেখতেছি যে এই জি তো ধ্রুবক, আর বস্তুর ভরগুলোও তো ধ্রুবক, বস্তুর ভর কি আর চেঞ্জ হচ্ছে, যে কোনো দুইটা বস্তুর ভর চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা দেখতেছি এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এফ ইজ প্রপোর্শনাল টু কত, 1/r²। ঠিক আছে কিনা, এফ ইজ প্রপোর্শনাল মানে বলটা কিসের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে কিনা, বাট তাহলে আমি আনসার এটা কেন বলতেছি দেখি একটু চিন্তা করে বলো তো, আমি 1/r² না বলে, এই যে আমি তো এখানে দেখতেছি যে ফোর্সটা রেডিয়াসের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে আমি এইটা না বলে আমি কেন এটা বলতেছি একটু চিন্তা করে বলো এবার। কারেক্ট আনসার হচ্ছে এইটা r⁴। কেন, তার কারণ হচ্ছে দেখো আমরা মাথার মধ্যে আর এর পরিচয় কি জানি, এই আরটা কি, এই আরটা হচ্ছে সেন্ট্রাল টু সেন্ট্রাল ডিস্টেন্স, কিন্তু আমি এখানে আর কি লিখছি, এই যে এটাকে আর বলছি, এইটাকে আর বলছি, অর্থাৎ আমি আর এর পরিচয় যেটা জানি সেন্টার থেকে সেন্টারের দূরত্ব, কিন্তু আমি এই অঙ্কটাতে আর এর পরিচয় কি দিছি, এতটুকু। এই সূত্রের মধ্যে যে আর আছে সেই আরটা মানে হচ্ছে এখানে 2r, এই সূত্রের মধ্যে যে আর আছে এই আরটা হচ্ছে এই চিত্রে 2r, মানে এখান থেকে এখানে দূরত্ব মানে কত 2r, ব্যাপারটা বোঝা গেছে। এই চিত্র অনুযায়ী আমার আমার এই সূত্রের মধ্যে যে আর আছে এই আর এর পরিচয় কি হবে, এই চিত্র অনুযায়ী 2r, এটা কি বুঝছি কিনা, যেটাও আর এটাও আর। তাহলে আমি এখানে 2 বসাই দিই, দেখো এই যে আমি যদি এখানে 2 বসাই দিই, যে f ইজ ইকুয়াল টু কত, g ইন্টু m1 m2 কত হবে 2r², এই চিত্র অনুযায়ী। বোঝা গেছে কিনা, আমাকে চিত্র দেওয়া আছে এটা, তাহলে সেন্টার টু সেন্টার যে দূরত্ব সেটা হচ্ছে আমার সূত্রের আর, আর এখানে তাহলে এখানের ক্ষেত্রে কত হবে 2r, তাহলে আমরা এখানে 2r বসাই দিলাম। তো এরপরে দেখো আমি এগুলা মুছে দিয়ে জাস্ট কারেক্ট আনসারটা রাখতেছি, 2r পাচ্ছি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে f ইজ ইকুয়াল টু হচ্ছে কত, g ইন্টু m²। কেন লিখতেছি, কারণ এটার ভর যত এটার ভরও তত, তাহলে m1 আর m2 না লিখে, দোনোটার ভর তো সেম, দোনোটার ভর সেম না, তাহলে আমি ডিরেক্ট কত লিখে ফেলছি m² লিখে ফেলছি, আর নিচে কত আছে, নিচে 4r² আছে। এবার এই যে বস্তুর ভর, ভর মানে আমরা কি জানি, ভর মানে হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব, ভর মানে কি
আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে আমি এখানে লিখি আয়তন ইন্টু ঘনত্ব। আয়তনটা কত? গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, আর ঘনত্ব কত হয়? ঘনত্ব হচ্ছে রো। ঠিক আছে, তাহলে আমি এই যে ভর মানে এম এর জায়গায় হচ্ছে আমি লিখতে পারি হচ্ছে কত? এম এর জায়গায় আমি লিখতে পারি হচ্ছে 4/3, তারপর হচ্ছে কত? পাই আর কিউব। 4/3 পাই আর কিউব ইন্টু হচ্ছে কত হবে? রো হবে, আর উপরে কি থাকবে? স্কয়ার থাকবে, নিচে কত আছে? 4r²। তাইলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে কত দেখো? জি ইন্টু হচ্ছে 4/3, এটার উপরে স্কয়ার, পাই এর উপরে স্কয়ার, আর কিউবটা কত হয়ে যাবে? r⁶ হয়ে যাবে, আর এখানে রো এর উপরে স্কয়ার, আর এখানে নিচে কত আছে? 4r²। তাহলে r², r⁶ কাটাকাটি গেলে আমার নিচে আর কত থাকে? 4 থাকে, উপরে থাকে হচ্ছে জি ইন্টু 4/3, এটার উপরে স্কয়ার হবে, পাই এর উপরে স্কয়ার হবে, তারপরে কত হবে? 4 হবে, আর এখানে কত হবে? রো স্কয়ার। ঠিক আছে কিনা? তাহলে এবার আমি এই যে সমস্ত কিছু তো ধ্রুবক, জিও ধ্রুবক, 4/3 একটা সংখ্যা, পাই তো ধ্রুবক, পৃথিবীর ঘনত্ব ধ্রুবক, মানে কোন একটা বস্তুর ঘনত্ব ধ্রুবক, আর এখানে 4টা একটা সংখ্যা। তাহলে আমরা দেখতেছি r⁴, মানে ফোর্স কিসের সমানুপাতিক? r⁴ এর সমানুপাতিক, অর্থাৎ F ইজ প্রপোর্শনাল টু হচ্ছে কত? r⁴। এই চিত্র অনুযায়ী বোঝা গেছে? বুঝছি। তাহলে এই জিনিসটা আমরা বুঝছি। এবার দেখো, এই জিনিসটা আমরা বুঝলে এবার আমরা আরো বেশ কিছু জিনিস বুঝে ফেলি। আর তোমরা যেহেতু খুব এক আসো নাই আজকে, আমি জাস্ট আর একটু টপিকস দেখা দিই আর কিছু। দেখো, তো আমরা হচ্ছে এবার এখানে বেশ কিছু জিনিস লিখে ফেলি। দেখো, আমি এখানে কয়েকটা কোয়েশ্চেন লিখবো, দেন ওই কোয়েশ্চেনগুলোর আনসার তোমাদের থেকে জিজ্ঞেস করবো, দেন আমি হচ্ছে আনসারগুলো সলভ করব। ওকে, তো আমি এখানে লিখতেছি F12 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? F21। এটা কি আসলে সত্যি কিনা যেটা আমি লিখছি? তাহলে এটা ইয়েস হবে নাকি নো হবে অথবা মেবি হবে? ঠিক আছে, অর্থাৎ আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, প্লাস হচ্ছে এরপর হচ্ছে আমি আনসারটা দিব। তারপরে এফ নেট, টোটাল ফোর্সটা কি জিরো কিনা, টোটাল ফোর্সটা কি শূন্য কিনা? তো এখানে আনসার ইয়েস হবে, দেন নো হবে, অথবা মেবি হবে। ঠিক আছে, তারপরে আমরা কোশ্চেন করব হচ্ছে A12, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো, এটা খুবই ইম্পর্টেন্ট। A12 আর A21, এবং খুবই সহজ। ঠিক আছে, এই দুইটা কি সমান কিনা, অর্থাৎ যেহেতু ফোর্সের কথা বলতেছে, যে ভাইয়া কি কথা বলতেছো, কি কথা বলতেছো ভাইয়া? দেখো, আচ্ছা F12 আর এটা কত? F21। ঠিক আছে, অর্থাৎ F12 কি? এই ওয়ান বস্তুটাকে দ্বিতীয় বস্তুটা যে বল প্রয়োগ করতেছে, F21 কি? দ্বিতীয় বস্তুটাকে প্রথম বস্তুটা যে বল প্রয়োগ করতেছে। তাহলে যেহেতু বল আছে, তাহলে ত্বরণও আছে। বল মানে কি? এম এ না? বল মানে এম এ। তাহলে যেহেতু এই বস্তুর উপর বল প্রযুক্ত হচ্ছে, মানে এই বস্তুর ত্বরণ হচ্ছে। ঠিক আছে কিনা? তাহলে এই বস্তুর ত্বরণ সেটাকে আমরা বলতে পারি A12। A12 কেন? কারণ এটা প্রথম বস্তু। তাহলে প্রথম বস্তুর ত্বরণ কার জন্য? দ্বিতীয় বস্তুর জন্য। এই বস্তুর ত্বরণটাকে আমরা বলতে পারবো A21। মিনিং কি? দ্বিতীয় বস্তুর ত্বরণ কার জন্য হচ্ছে এই ত্বরণটা? প্রথমটার জন্য হচ্ছে ত্বরণটা। তাহলে এই দুইটা ত্বরণ, এই বস্তুটা যে ত্বরণ হচ্ছে আর এই বস্তুর যে ত্বরণ হচ্ছে, এই দুইটা ত্বরণ কি সমান এবং বিপরীতমুখী কিনা? তাহলে এটাও হচ্ছে প্রশ্ন। বাসা রাখলে পকেটে 500 আছে? না, আচ্ছা ঠিক আছে। 500 টাকা ফোন দেবেন। পাবেন না, পাবেন আছে মনে হয়। পাবেন আছে পাবেন মনে নাই হয়। তো? আচ্ছা ভাইয়া, যেটা বলতেছিলাম, এটা ইয়েস হবে, এটা নো হবে, আর মেবি হবে। ঠিক আছে, যে দুটো ত্বরণ কি সমান হবে নাকি সমান এবং বিপরীতমুখী হবে নাকি হবে না। ওকে, সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব। তারপর হচ্ছে আমরা আরো কয়েকটা জিনিস দেখি, যে এ নেট মানে হচ্ছে টোটাল ত্বরণটা কি জিরো হবে কিনা। এগুলো সবগুলো আমি এক্সপ্লেন করব, জাস্ট তোমরা একটু খেয়াল করো, নাকি হচ্ছে মেবি। তারপরে আমি এখানে আরো কিছু জিনিস লিখি, যে হচ্ছে ভ্যালোসিটি, এই যে দোনোটার ভ্যালোসিটি, যেহেতু এদের ত্বরণ হচ্ছে, এদের ভ্যালোসিটি থাকতে পারে কিনা? ভ্যালোসিটি থাকতে পারে, যেহেতু ত্বরণ হচ্ছে ডেফিনেটলি থাকবে। তাহলে এই ভ্যালোসিটিটা, প্রথম বস্তুটার ভ্যালোসিটি, দ্বিতীয় বস্তুটার ভ্যালোসিটি, এই দোনোটা কি জিরো কিনা?
ঠিক আছে ভাই, তোমরা মনোযোগ দিয়ে দেখতেছো? ইয়েস অর নো অর মেবি। ঠিক আছে, তারপর আমরা দেখবো হচ্ছে টোটাল ভ্যালোসিটি ভি নেট ইজ ইকুয়াল টু জিরো কিনা। তাহলে এটা ইয়েস, নো, মেবি। তারপরে আমরা দেখব v1 সমান v2 সমান কনস্ট্যান্ট কিনা, ধ্রুবক কিনা। এটাও আমরা দেখব ইয়েস অর নো অর হচ্ছে মেবি, এভাবে হচ্ছে দেখব। তারপর আমরা দেখব যে টোটাল ভ্যালোসিটি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট কিনা। ঠিক আছে, এটাও আমরা এই যে প্রশ্ন দিয়ে হচ্ছে দেখবো ইয়েস অর নো হচ্ছে মেবি। অন্তত আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, বুঝাবো, তারপর হচ্ছে আমি এই জিনিসগুলো দেখাবো। ঠিক আছে, তাহলে দেখো প্রথমটাতে আমরা আসি। প্রথমটাতে কি বলছে আমাদের? প্রথমটাতে বলতেছে এই যে প্রথম বস্তুটাকে দ্বিতীয় বস্তুটা যে বল প্রয়োগ করতেছে সেটা, আর এই F21 হচ্ছে দ্বিতীয় বস্তুটাকে প্রথম বস্তু যে বল প্রয়োগ করতেছে সেটা। ঠিক আছে, ওকে। তাহলে এই দুটো সমান এবং বিপরীত কেমনে আমরা দেখি। এটার মান কত? এটার মান হচ্ছে এই যে জি ইন্টু, আমরা একটু আগে শিখছি জি ইন্টু এটার ভর কত? এটার ভর হচ্ছে ফর এক্সাম্পল স্মল এম, আর এটার ভর হচ্ছে ফর এক্সাম্পল ক্যাপিটাল এম। ঠিক আছে, তাহলে আমি একটাকে বড় রাখলাম যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে আমার এই F12 ইজ ইকুয়াল টু কত হবে? F12 ইজ ইকুয়াল টু হবে জি ইন্টু স্মল এম ইন্টু ক্যাপিটাল এম ডিভাইডেড বাই হচ্ছে কত? ডিস্টেন্স স্কোয়ার। বুঝছি কিনা? স্মল এমটাকে আগে লিখতে হবে কারণ এইটার ভর এইটার ফোর্স জানতে চাচ্ছি। যদিও সেম জিনিস, আমি ক্যাপিটাল এম কে আগে লিখি, স্মল এম কে আগে লিখি, একই কথা, কিন্তু ভাষাগতভাবে মানে অ্যাকচুয়াল প্র্যাকটিস যেটা করবা, মানে আদর্শগতভাবে যদি আমরা লিখতে চাই, আমি যদি এটার বলের কথা যেহেতু বলতেছি ওই জন্য এটার ভরটা আগে লিখবো। সেম ভাবে এইটার বলের কথা যেহেতু আমি লিখতেছি, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে কত? জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু হচ্ছে স্মল এম ডিভাইডেড বাই হচ্ছে কত? আর স্কোয়ার। এবং এই ফোর্সটা আর এই ফোর্সটার ডিরেকশন দেখো অপোজিট, তাহলে আমি এটাকে প্লাস ধরলে এটাকে অপোজিট কি ধরতে হবে? ডেফিনেটলি অবশ্যই মাইনাস ধরে ফেলতে হবে। এটাকে প্লাস ধরলে এটাকে মাইনাস ধরে ফেলতে হবে। দেন এই দুটাকে সামেশন করো, এই দুটাকে সামেশন করলে কত আসতেছে? জিরো আসতেছে কিনা? তাহলে আমার প্রথমটা আনসার কি হবে? ইয়েস, দুটোটা সমান এবং বিপরীতমুখী, এবং থার্ডটার আনসার কি হবে? সেকেন্ডের আনসারও কি হবে? ইয়েস, যে নেট ফোর্স কত হবে? জিরো। তো নেট ফোর্স জিরো বলতে আসলে কি বোঝাচ্ছে আর একটু বুঝো, মানে এটা হচ্ছে ফিল করার বিষয়, একটু ফিল করার বিষয়। দেখো এই হচ্ছে পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড, এইটা পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড। এখানে অনেক অনেক গ্যালাক্সি আছে, অনেক গ্যালাক্সি, অনেক অনেক নক্ষত্র, প্রত্যেকটাকে আকর্ষণ করতেছে, প্রত্যেকটাকে কি করতেছে? আকর্ষণ করতেছে। অর্থাৎ এখানে এইগুলো সবগুলো হচ্ছে মহাবিশ্বের ইন্টারনাল ফোর্স। এই মহাবিশ্বের ইন্টারনাল ফোর্স হচ্ছে কত? জিরো। মহাবিশ্বের টোটাল ইন্টারনাল ফোর্স কত? জিরো। এই মহাবিশ্বের এক্সটার্নাল ফোর্সের কথা বলতেছি না, এই মহাবিশ্বের বাইরে এক্সটার্নাল ফোর্স কি আছে না এগুলো আমরা কিছু জানি না, জানা পসিবল না। ভেতরে থেকে বাইরের জিনিস জানা কখনো পসিবল না। আমার কথাটা বোঝা গেছে? বাট ইন্টারনাল ফোর্স জিরো, মহাবিশ্বের টোটাল ইন্টারনাল ফোর্স জিরো, অর্থাৎ যা কিছুই আছে সবাই সবাইকে আকর্ষণ করতেছে, এবং নেট আকর্ষণ কত? জিরো। ব্যাপারটা বোঝা গেছে? এক্সটার্নাল সম্পর্কে আমরা কিছুই জানি না, এক্সটার্নাল সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই। আমরা আসি ইন্টারনালে থেকে এক্সটার্নাল জানা ইম্পসিবল। ফর এক্সাম্পল হচ্ছে এইভাবে চিন্তা করতে পারো যে একটা পিঁপড়া, ঠিক আছে, ছোট্ট একটা পিঁপড়া, ওই পিঁপড়া আর ধরো বড় একটা এই যে এই বাসাটা, তোকে আমি ওকে এই পিঁপড়াটাকে এখানে রাখছি, এই রুমের বাইরে কি আছে সে জীবনও জানবে না। জানবে পিঁপড়াটা, ছোট্ট পিঁপড়াটা এই রুমের বাইরে কি আছে? ও কিছুই জানবে না। তাহলে দেখো আমরা বাইরে কি আছে সেটা জানি না, তবে মহাবিশ্বের ভেতরে টোটাল ইন্টারনাল ফোর্স যে জিরো, ইন্টারনাল ফোর্স সেটা আমরা জানি। ওকে, তো এবার ইন্টারনাল ফোর্স যেহেতু জিরো, এবার ত্বরণ নিয়ে একটু কথাবার্তা বলি যে দুটোটা ত্বরণ সমান হবে কিনা। দেখো এইটা ত্বরণ কত সেটা নিয়ে আমরা একটু দেখি। বল মানে কি? বল মানে হচ্ছে এম ইন্টু এ। বল মানে কি? এম ইন্টু এ। তাহলে এই বস্তুটার উপরে যে বলটা প্রযুক্ত হচ্ছে সেই বল ইজ ইকুয়াল টু কত? এই বস্তুর ভর কত? স্মল এম। আর এ কত? এ হচ্ছে 1 2। ঠিক আছে কিনা? বল মানে কি? ভর ইন্টু হচ্ছে ত্বরণ। স্মল এম কেন লিখছি? কারণ ওর উপর বল প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে কিনা? তাহলে ওর ভর লিখছি। আর ওর ত্বরণ কত? A12। প্রথমটা ত্বরণ দ্বিতীয়টার কারণে। বুঝছি কিনা? ওকে, এইটা ইজ ইকুয়াল টু কত? এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে এইটা, প্রথমটার উপরে যে বল প্রযুক্ত হচ্ছে মানে এইটা। ঠিক আছে কিনা? তাহলে আমি যদি এখানে লিখি
আমি যদি এখানে লিখি জি ইন্টু স্মল এম বাই ক্যাপিটাল এম ডিভাইড বাই আর স্কোয়ার, দেখো এই যে স্মল এম কাটাকাটি যাচ্ছে, আর কি থাকে A12 ইজ ইকুয়াল টু কত থাকে, জি ইন্টু ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে প্রথম বস্তুটার ত্বরণ, বোঝা গেছে। এবার আসি দ্বিতীয় বস্তুটাতে। দ্বিতীয় বস্তুর বল ইজ ইকুয়াল টু আমরা কত লিখবো, এম ইন্টু এ। দ্বিতীয় বস্তুর এম কত, ক্যাপিটাল এম। ত্বরণ কত, ত্বরণ হচ্ছে A21, ঠিক আছে। ত্বরণ কত, ত্বরণ হচ্ছে A21, দ্বিতীয় বস্তুর ত্বরণ প্রথমটার জন্য। ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা, ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা, যে জি ইন্টু ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই কত আর স্কোয়ার, মাইনাস হবে। মাইনাস কেন, এই যে এখানে মাইনাস, বুঝছি কিনা, ওইটা প্লাস হলে এটা মাইনাস। ক্যাপিটাল এম কাটাকাটি, তাহলে আমরা দেখতেছি A21 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, মাইনাস জি ইন্টু স্মল এম বাই কত আর স্কোয়ার। তাহলে এই দ্বিতীয় বস্তুটার ত্বরণ হচ্ছে এটা। তাহলে দেখো দোনোটা কি সেম, দোনোটা কি সেম, এখানে আছে ক্যাপিটাল এম, এখানে আছে স্মল এম, তাহলে দোনোটা কি সেম, সেম না। তাহলে এই দোনোটা বস্তুর ত্বরণ কি হবে না, সেম হবে না। তাহলে আনসার এখানে হবে নো, অর্থাৎ এই দুইটা বস্তুর ত্বরণ সমান এবং বিপরীতমুখী হবে না, বল সমান হবে। টোটাল বল দোনোটা, এটাকে যে বল প্রয়োগ করতেছে, এটাকে যে বল প্রয়োগ করতেছে, বল দোনোটা সমান হবে, কিন্তু ত্বরণ সমান হবে না, এটা মাথায় রাখতে হবে, ব্যাপারটা বোঝা গেছে। ত্বরণ সমান হবে না, এটার জন্য ওর যে ত্বরণ হবে, দোনোটা ত্বরণ সমান হবে না, ঠিক আছে। তাহলে এখানে আনসার হচ্ছে আমাদের কত, আনসার হচ্ছে নো। ওকে ফাইন। এরপরে আমরা টোটাল ত্বরণ কত, এই সিস্টেমটার টোটাল ত্বরণ কত, মানে এই যে পুরো সিস্টেমটা, এই যে পুরো মহাবিশ্বের যে সিস্টেমটা, এখানে যে এতগুলো গ্রহ নক্ষত্র গ্যালাক্সি আছে, একজন আরেকজনকে বল প্রয়োগ করতেছে, একজনের কারণে আরেকজনের ত্বরণ হচ্ছে, ঠিক আছে কিনা। এই টোটাল সিস্টেমের ত্বরণ কত, এই টোটাল সিস্টেমের ত্বরণ কি জিরো, তো আনসার হচ্ছে ইয়েস, এই টোটাল সিস্টেমের ত্বরণ জিরো, এই টোটাল সিস্টেমের ত্বরণ কি জিরো, কারণ টোটাল সিস্টেমের বল জিরো, ওই জন্য টোটাল সিস্টেমের ত্বরণ জিরো, ঠিক আছে। তাহলে এটা কেমনে হয়, যে টোটাল সিস্টেম আমরা এই যে এটা কিভাবে হয় দেখো, আমার এই দুইটা তো সমান না, তাহলে এই দুটো সমান না হলে এই দুইটা সামেশন জিরো কেমনে হয়, আমার কথাটা বোঝা গেছে। এই দুইটা তো সমান না, তাহলে এদের সামেশন কেমনে জিরো হয়, আমি বলতেছি এই দুটো সমান না, আবার এই বলতেছি এদের সামেশন জিরো, কিভাবে, দেখো কিভাবে। আমরা এই যে ত্বরণ পাইছি হচ্ছে এইটা, ত্বরণ পাইছি হচ্ছে কত এইটা। তো তোমাদেরকে আমি একটা উদাহরণ দেখাইছিলাম, হচ্ছে নেট বোর্ডটা ছোট হয়ে গেছে, দেখো আমি তোমাদেরকে একটা উদাহরণ দেখাইছিলাম, সেটা হচ্ছে নিউটনের বলবিদ্যাতে, এখানে কিছু মুছতে হবে, যেটা কোনোটাই মোছা যাচ্ছে না, বাট কিছু তো মুছতে হবে। এই দেখো আমি তোমাদেরকে নিউটনের বলবিদ্যাতে একটা এক্সাম্পল দেখাইছিলাম, যে ঘোড়া কি করতেছে, এই যে ঘোড়া, এই যে ঘোড়া, ঘোড়া কি করতেছে, ঘোড়ার গাড়ি টানতেছে, ঠিক আছে। এই ঘোড়াটা কি করতেছিল, এই গাড়ি টানতেছিল। তাহলে ঘোড়া সহ গাড়ির যে সিস্টেমটা, এই সিস্টেমের ত্বরণ বের করা দেখাইছিলাম না আমি সূত্র একটা, ঘোড়া সহ গাড়ি মিলে যে সিস্টেমটা, এই সিস্টেমের ত্বরণ বের করার জন্য আমি একটা সূত্র তোমাদেরকে নিউটনের বলবিদ্যাতে দেখাইছিলাম, সেটা হচ্ছে এইটা, দেখো সিস্টেমের ত্বরণ বের করার সূত্র হচ্ছে এইটা, m1a1 যোগ হচ্ছে কত m2a2 ডিভাইডেড বাই হচ্ছে কত m1 প্লাস m2, এটা হচ্ছে সিস্টেমের ত্বরণ বের করার সূত্র। এবার আমি এগুলো এখানে বসাই দিই, কোন জায়গায় বসাবো, এগুলো মোছা যাচ্ছে না, এগুলো মোছাটা তো আচ্ছা এই যে দেখো এখানে এখানে লিখতেছি, এই যে এই ত্বরণটা আমি এখানে দেখাচ্ছি, দেখো এ নেট ইজ ইকুয়াল টু, আমি এখানে লিখতেছি হচ্ছে m1 মানে হচ্ছে প্রথমটার ভর, তাহলে প্রথমটার ভর কত, স্মল এম কিনা। তারপরে এ ওয়ানটা কি প্রথমটার ত্বরণ, মানে এই যে এটা, তাহলে এই ত্বরণটা নিয়ে এখানে বসাই দিচ্ছি, জি ইন্টু হচ্ছে কত ক্যাপিটাল এম ডিভাইডেড বাই কত আর স্কোয়ার। ওকে ফাইন, তারপরে প্লাস আছে, প্লাসটা দিলাম। তারপর হচ্ছে এম টু হচ্ছে দ্বিতীয়টার ভর কত ক্যাপিটাল এম। A2 হচ্ছে দ্বিতীয়টার ত্বরণটা কত, এই যে এটা, তাহলে মাইনাস না, তাহলে প্লাস মাইনাস এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তারপরে জি ইন্টু স্মল এম ডিভাইড বাই কত আর স্কোয়ার আছে, আর নিচে কত আছে m1 প্লাস m2, মানে স্মল এম যোগ ক্যাপিটাল এম। তাহলে এবার তোমরা দেখো যে এই দুইটা সমান না, ঠিক আছে, এই দুইটা সেম না, কিন্তু দেখো টোটাল ত্বরণ এই যে এইটা আর এটা সেম না, দেখো একই জিনিস না, জি ইন্টু ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার মাইনাস জি ইন্টু ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, সেম কিনা। তাহলে উপরে কত চলে আসতেছে, জিরো চলে আসতেছে, ডিভাইড বাই কত এম প্লাস এম, তো নিচে যাই থাকুক উপরে তো জিরো চলে আসছে, তার মানে টোটাল কত জিরো। তাহলে টোটাল সিস্টেমে ত্বরণ জিরো, মানে পুরো মহাবিশ্বের যত গ্রহ ত্রহ এখানে আছে, যত যা কিছু আছে, পুরো সিস্টেমের ত্বরণ কত, কোনটা ভাইয়া, এটা
এটা কোনটা? না, জিএমবি আর এসকে সেম সেম, ওইটা বাদ যায় না, পুরোটা বাদ গেছে। যে দেখো জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, এখানেও দেখো জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, পুরোটা বাদ গেছে। এইটা থেকে এটা বিয়োগ 0 0, বুঝছি কিনা? তাহলে দেখো পুরো সিস্টেমের এই মহাবিশ্বের টোটাল যা কিছু আছে সবগুলা পুরো সিস্টেমের ত্বরণটা কত? 0। এটার মিনিংটা কি? এটার মিনিংটা কি দেখো, এটাও ফিল করার বিষয়। এটার মিনিংটা হচ্ছে এই যে মহাবিশ্বের মধ্যে যত গ্রহ নক্ষত্র যা কিছু আছে এগুলা কি গতিশীল, নাকি হচ্ছে এগুলা স্থির, নাকি হচ্ছে এগুলো সোজাসুজি এইভাবে গতিশীল, নাকি হচ্ছে এগুলা এইভাবে ঘুরতেছে? মহাবিশ্বের যত গ্রহ নক্ষত্র এগুলো কি এইভাবে ঘুরতেছে পুরো সিস্টেমটা, নাকি হচ্ছে এগুলা এইভাবে ঘুরতেছে আমরা কিছুই জানি না, আমরা নাকি এইভাবে ঘুরতেছে আমরা কিছুই জানি না। তবে আমরা এটা জানি যে যেভাবে শুরুতে ঘুরতেছিল ওইভাবে এখনো ঘুরতেছে, কারণ ত্বরণ 0। সিস্টেমের কি 0? সিস্টেমের ত্বরণ 0। পুরো সিস্টেমের ত্বরণ কত? 0। তো সিস্টেমের ত্বরণ 0, এটার মিনিং কি দেখো। তাহলে আমি এই জিনিসটা মুছে দিয়ে তারপর এটা লিখতেছি। দেখো সিস্টেমের ত্বরণ 0, এটার মিনিং কি? এ ন্যাট ইকুয়ালস টু 0, এটার মিনিং হচ্ছে ভ্যালোসিটি কি 0? এই পুরো মহাবিশ্বে যা কিছু আছে ওগুলোর ভ্যালোসিটি 0 বোঝাচ্ছে, নাকি ভ্যালোসিটি কনস্ট্যান্ট এইটা বোঝাচ্ছে? আনসার হচ্ছে ভ্যালোসিটি 0 বললে এটার মানে আমি ছোট্ট জিনিস বলতেছি, কিন্তু আমি এটা বললে এটাও বলা হয়ে যাচ্ছে। আমরা জানি না যে মহাবিশ্বে যা কিছু আছে এই যে গ্রহ নক্ষত্র সবকিছু মিলাই এই যে সিস্টেমটা, এটা কি কোনো একদিকে গতিশীল কিনা, ঠিক আছে? এটা আমরা জানি না। হইতে পারে কোনো একদিকে গতিশীল, হইতে পারে এগুলা এভাবে বৃত্তাকার ভাবে ঘুরতেছে সবকিছু, বা এইভাবে ঘুরতেছে সবকিছু, ঠিক আছে? অথবা স্থির আছে, তাহলে এটাও হইতে পারে, এটাও হইতে পারে। কিন্তু আমি যদি এটা বলি তাহলে এটা হচ্ছে না, কারণ এটাও তো হইতে পারে, তাই না? এটার মধ্যে এটা আসতেছে না, আসতেছে। কিন্তু আমি যদি এটা বলি যে ভি কনস্ট্যান্ট, তাহলে এটা চলে আসছে এটার মধ্যে। তাহলে আমরা কারেক্ট কোনটা বলবো? এইটা বলবো যে ভি কনস্ট্যান্ট, কারণ ত্বরণ 0। তো ত্বরণ 0 মানে কি? ব্যাগের চেঞ্জ হচ্ছে না। পুরো সিস্টেমের ত্বরণ 0 মানে ভ্যালোসিটি চেঞ্জ হচ্ছে না, মানে পুরো সিস্টেমের ভ্যালোসিটি শুরুতে যেরকম ছিল ওইটা এখনো আছে। যদি কোনো একটা ভ্যালোসিটির সিস্টেম পুরো সিস্টেমটা মহাবিশ্বটা সামনের দিকে যাইতে থাকে, তাহলে এখনো ওই ভ্যালোসিটিতে সামনের দিকে যাচ্ছে। বা এটা যদি ঘুরতে থাকে একটা নির্দিষ্ট ভ্যালোসিটি, তাহলে এখনো ওইভাবে ঘুরতেছে। আমার কথাটা বোঝা গেছে? ভ্যালোসিটি চেঞ্জ হয়নি। আর যদি এটা স্থির থেকে থাকে তাহলে এখনো স্থির আছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমার এখানে কারেক্ট কোনটা হবে? এই যে v1 v2 ইজ ইকুয়াল টু 0, এটা, বা ভি ন্যাট ইকুয়ালস টু 0, মানে ভি ইকুয়ালস টু 0, এটা পুরোপুরি আমরা শিওর না, আমরা জানি না। বাট আমি যদি এটা বলে দিই যে ভি কনস্ট্যান্ট, তাহলে এটার মধ্যে এটা চলে আসতেছে। তো ওই জন্য হচ্ছে আমরা কোনটা বলবো? যে ভি ন্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এইটা হচ্ছে ট্রু। ইয়েস, ভি ন্যাট মানে পুরো মহাবিশ্বের টোটাল ভ্যালোসিটি কত? কনস্ট্যান্ট। পুরো মহাবিশ্বের টোটাল ভ্যালোসিটি কনস্ট্যান্ট। কি বলছে বোঝা গেছে? শুরুতে যা ভ্যালোসিটি ছিল এখনো সেই ভ্যালোসিটি আছে। তারপরে v1 v2 এই দুইটা মানে একটার সাপেক্ষে আরেকটার ভ্যালোসিটি, একটার সাপেক্ষে আরেকটার ভ্যালোসিটি যদি আমরা বলি সেটাও কি থাকবে? সেটাও কনস্ট্যান্ট। ইয়েস, বাট এইটার ব্যাপারে আমরা শিওর না, মানে টোটাল ভ্যালোসিটি কি 0 কিনা, মহাবিশ্বটা কি স্থির কিনা সেটা আমরা জানি না। কনস্ট্যান্ট হলে সেটার মধ্যে এটাও চলে আসে, তাহলে এটা হইতে পারে মেবি। এটা তো আনসার কি দিব আমরা? মেবি আনসার দিব। ব্যাপারটা বোঝা গেছে? ওকে ফাইন। তাহলে এই জিনিসগুলো যদি আমরা বুঝি, এরপর হচ্ছে আমরা ছোট্ট আরেকটা টপিকস হচ্ছে বুঝে ফেলি। আমার একটা দাওয়াত আছে আজকে, যেতে হবে এটাতে। তোমরা আসো না ভাইয়া, তোমরা আসতেছো না ঠিকঠাক মতো। এই যে ছেলেগুলো কি বাড়িতে গেছে কিনা কে জানে। আচ্ছা যাই হোক, এই তাসফি ঈদ কয় তারিখ যে? না না, 19 তারিখ নাকি হচ্ছে 20 তারিখ? 20 তারিখ। তাহলে তোমাদেরকে ছুটি কখন দিব বলো? আচ্ছা দেখো, আমরা এবার হচ্ছে আরেকটা টপিক দেখে ফেলি। এবার হচ্ছে পৃথিবীতে ফেরত আসি। সো এটা হচ্ছে আমাদের পৃথিবী। তো পৃথিবীর রেডিয়াস হচ্ছে কত জানি আমরা? পৃথিবীর রেডিয়াস হচ্ছে আর, ঠিক আছে? তা আমরা জানি সব জায়গায় কিন্তু দূরত্ব সমান না। পৃথিবীর রেডিয়াস কিন্তু সব জায়গায় কি না? সেম না। পৃথিবীর রেডিয়াস সব জায়গায় সেম না। পৃথিবীটা হচ্ছে এরকম উটপাখির ডিমের মতো, কারণ পৃথিবীটা গোল না কিন্তু। পৃথিবীটা কিরকম? এরকম উটপাখির ডিমের মতো। অর্থাৎ এদিকে রেডিয়াস কম থাকে, এদিকে রেডিয়াস কম থাকে, ঠিক আছে? এইদিকে রেডিয়াস কি থাকে? বেশি থাকে। এদিকে রেডিয়াস বেশি থাকে, এটাকে আমি R2 নাম দিচ্ছি। এদিকে রেডিয়াস বেশি থাকে। তো এই অঞ্চলগুলোকে বলা হয় মেরু অঞ্চল, যেখানে রেডিয়াস কম থাকে। আর এই অঞ্চলগুলোকে বলা হয় বিষুব অঞ্চল, ঠিক আছে? যেখানে কি থাকে?
রেডিয়াস বেশি থাকে। যেখানে রেডিয়াস বেশি ওইটাকে বলা হয় বিষুব অঞ্চল, যেখানে রেডিয়াস কম ওইগুলোকে কি বলে, মেরু অঞ্চল বলে। তা আমরা আপাতত ধরে নিচ্ছি যে পৃথিবীর সব জায়গায় রেডিয়াস কি আছে, সেম আছে। দোনোটা জায়গায় সব জায়গায় কি ধরে নিচ্ছি আমরা, রেডিয়াস সেম আছে, এটা ধরে নিচ্ছি, বুঝছি? আচ্ছা, তো এই টপিকটা আমি যদিও আগেও পড়েছিলাম, আর একটু মনে করে দিই, যেহেতু এটা মহাকর্ষ বিকর্ষের মধ্যে আছে, পর্যাবৃত্ত গতিতেও ছিল। তো দেখো, পৃথিবী থেকে এইচ উচ্চতার একটা পাহাড়ে আমি উঠছি, এই যে এইচ উচ্চতার পাহাড়ে। আর এই যে পৃথিবীর পৃষ্ঠে মানে মাটিতে মাটিতে গ্রাভিটি বের করার সূত্র জি, সেটা আমরা দেখব। তারপরে এইচ উচ্চতার কোন একটা পাহাড়ে ওঠার পরে গ্রাভিটি বের করার সূত্র কত হবে সেটা আমরা দেখব এইচ উচ্চতার কোন একটা পাহাড়ে। আর এইচ গভীরতায় আমি মাটির নিচে কতটুকু নামছি, মাটির নিচে হচ্ছে আমি এইচ গভীরতা পর্যন্ত নামছি মাটির নিচে। তাহলে এইখানে জি বের করার সূত্র হচ্ছে আমরা দেখব। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমরা পৃথিবীর তিনটা জায়গায় হচ্ছে গ্রাভিটি অভিকর্ষজ ত্বরণ বের করার সূত্র দেখব, ঠিক আছে? প্রথমে হচ্ছে আমরা পৃথিবীর পৃষ্ঠে জি বের করার সূত্র দেখব, যেটা আমরা জানি। দেখি বলতো সূত্রটা, জি এম বাই কত, আর স্কোয়ার। ঠিক আছে, 9.9 এর যেটা আসছে সেটা হচ্ছে কোন সূত্রের মাধ্যমে আসছে, এটার মাধ্যমে আসছে। জি এম বাই কত হবে, আর স্কোয়ার। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে গ্রাভিটি বের করার সূত্র। এখানে এম হচ্ছে পৃথিবীর ভর, আর আর হচ্ছে এই কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব কত, আর। দ্যাটস ওয়াই এখানে কত বসেছি, আর বসেছি। আর এইচ উচ্চতার যদি কোনো একটা পাহাড়ে উঠি, তাহলে আমার অভিকর্ষজ ত্বরণের মান বাড়বে নাকি কমবে, বলো? আমরা, হ্যাঁ, কমবে। ঠিক আছে, আমরা যত উপরে উঠতে থাকবো তত আমাদের জি এর মানটা কি হতে থাকবে, কমতে থাকবে। তাহলে আমাদের ওজনও কত কমতে কমতে থাকবে। আমরা যত উপরে উঠতে থাকবো ওজনের মানটাও কি হতে থাকবে, তত কমতে থাকবে, কারণ জি এর মান কমতেছে। ওকে, ফাইন। তো কেন কমতেছে, তার কারণ হচ্ছে সূত্র হচ্ছে এটা, জি ইন্টু এম বাই কত হবে, আর প্লাস এইচ হোল স্কোয়ার। জি ইন্টু এম ডিভাইড বাই কত হবে, আর প্লাস এইচ হোল স্কোয়ার। অর্থাৎ এইচ উচ্চতা তুমি যত উপরে উঠবা, এখানে আমরা লিখবো আর প্লাস এইচ হোল স্কোয়ার। ঠিক আছে, কেন এটা আর প্লাস এইচ লিখছি, কারণ দেখো এই যে এইচ উচ্চতা, এই জায়গায় জি বের করতে চাচ্ছি, তো তাহলে এটা কেন্দ্র থেকে কতটুকু দূরে, এটা কেন্দ্র থেকে আর প্লাস এইচ দূরে, তাহলে ওই জন্য আর প্লাস এইচ হোল স্কোয়ার লিখছি। যেমন এখানে আমি জি বের করতে চাচ্ছিলাম, তাহলে এটা কেন্দ্র থেকে কতটুকু দূরে, এই যে আর পরিমাণ দূরে, দ্যাটস ওয়াই আমি কি লিখছি, এখানে আর স্কোয়ার লিখছি। এটা কেন্দ্র থেকে কতটুকু দূরে, এই যে আর প্লাস এইচ পরিমাণ দূরে, দ্যাটস ওয়াই এখানে আর প্লাস এইচ হোল স্কয়ার লিখছি। বুঝছি কিনা? তাহলে আমি যদি এইচ গভীরতায় নিচে নামি, তাহলে জি থ্রি বের করার সূত্রটা তাহলে কি হওয়া উচিত, যে জি এম বাই কত হবে, আর মাইনাস এইচ হোল স্কয়ার হওয়া উচিত কিনা, আর মাইনাস এইচ হোল স্কয়ার। কারণ হচ্ছে এই পুরোটা আর, এতটুকু হচ্ছে এইচ, তাহলে এতটুকু কত হবে, আর মাইনাস এইচ। তাহলে আর মাইনাস এইচ হোল স্কয়ার হওয়া হচ্ছে। তো এটার আনসার হচ্ছে এটা রং। এটা রং, এটা রংও আবার এটা রাইটও। এটা রং আবার এটা রাইটও কিভাবে দেখো, যদি আমি এভাবে চিন্তা করি যে দেখো, একটু খেয়াল করে দেখো, এই যে আর, এই আরটা কতটুকু পৃথিবী কভার করছে, এই আরটা হচ্ছে পুরা পৃথিবী কভার করছে কিনা, এই আরটা হচ্ছে পুরা পৃথিবীর রেডিয়াস, ঠিক আছে কিনা? তাহলে পুরা পৃথিবীর এম আমি এখানে বসাইছি, ভর বসাইছি। এই আর প্লাস এইচ মানে হচ্ছে এই এতটুকু দূরত্বটা, এই দূরত্বটা পুরা পৃথিবী কভার করছে কিনা, পুরা পৃথিবী কভার করছে। এখানে যা আছে এগুলো তো বায়ুর তো কোনো ভর নাই, কিন্তু পৃথিবী তো পুরোটা কভার করছে কিনা। তাহলে আমি পুরা পৃথিবীর ভর বসাইছি, কিন্তু এই আর মাইনাস এইচ, এই দূরত্বটা কি পুরা পৃথিবী কভার করছে, করে নাই। তাহলে আমি এখানে পুরা পৃথিবীর ভর কেমনে বসাবো, যদি আমি পুরা পৃথিবীর ভর বসাই তাহলে এটা রং, যদি আমি এতটুকু পৃথিবীর ভর বসাই তাহলে এটা ঠিক আছে। আমার কথাটা বোঝা গেছে? এই আর দূরত্ব যতটুকু পৃথিবী কভার করছে ততটুকু পৃথিবীর ভর বসাইছি, এই আর প্লাস এর যতটুকু পৃথিবী কভার করছে ততটুকু ভর বসাইছি, এম পুরোটা কভার করছে। বাট এই আর মাইনাস এস টু পুরোটা কভার করে নাই, তো ছোট্ট অংশ কভার করছে। তাহলে এখানে ছোট্ট অংশের ভর বসাতে হবে, যদি বসাতে পারি তাহলে ঠিক আছে, কিন্তু পুরো পৃথিবীর ভর বসালে এটা ভুল। ব্যাপারটা বোঝা গেছে? তো আমরা এই ছোট্ট পৃথিবীর ভর কই পাবো, এটা প্রশ্নে দেওয়া থাকবে না, এটা বেরও করা যায় না। ব্যাপারটা বোঝা গেছে? এটা প্রশ্নে দেওয়া থাকবে না এই ছোট্ট পৃথিবীর ভর। তো ওই জন্য প্র্যাকটিক্যালি এই সূত্রটা আমরা ইউজ করতে পারবো না। এই মাটির নিচে অভিকর্ষজ ত্বরণ বের করার জন্য এই সূত্রটা আমরা প্র্যাকটিক্যালি ইউজ করতে পারবো না। তার কারণ হচ্ছে এতটুকু পৃথিবীর ভর আমি কই পাবো। ক্লিয়ার? তাহলে আমার মাটির নিচে অভিকর্ষজ ত্বরণ বের করার জন্য একটা সূত্র লাগবে, তো ওই সূত্রটা হচ্ছে আমরা বের করি এবার। দেখো, তাহলে এই সূত্রটা আমরা ইউজ করতে পারবো না, তার কারণ হচ্ছে এতটুকু পৃথিবীর ভর আমরা পাচ্ছি না।
এবার হচ্ছে দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এবার হচ্ছে আমি এই মাটির নিচে গ্র্যাভিটি বের করার জন্য ফর্মুলা বের করব। সো আমরা লিখবো হচ্ছে এইভাবে যে জি থ্রি ডিভাইড বাই কত হবে জি ওয়ান, অর্থাৎ আমি জি3 কে জি1 দ্বারা ভাগ দিচ্ছি। তাহলে এখানে আমি কি লিখ জি1 মানে কত, জি1 মানে হচ্ছে জি ইন্টু হচ্ছে কত এম ডিভাইড বাই কত আর স্কোয়ার, আর জি3 মানে কত জি ইন্টু স্মল এম কোনটা ছোট্ট পৃথিবীর ভর। তাহলে জি ইন্টু স্মল এম ডিভাইড বাই কত হবে জি ইন্টু হচ্ছে স্মল এম মানে ছোট্ট পৃথিবীর ভর ডিভাইড বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার। ওকে, এবার আমরা ক্যালকুলেট করি। এখানে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি যে জি ইন্টু স্মল এম ডিভাইডেড বাই হচ্ছে কত আর মাইনাস এইচ হোল স্কোয়ার ইন্টু উপরে চলে যাচ্ছে হচ্ছে আর স্কোয়ার, নিচে চলে যাচ্ছে হচ্ছে কত জি ইন্টু ক্যাপিটাল এম। তাহলে জি জি কাটাকাটি। এবার এম এর বেলায় আসে, দেখো এম গুলা, এই যে স্মল এম এর পরিচয় কি, স্মল এমটা হচ্ছে ভর, মানে ভর, এমটা হচ্ছে ভর, মানে কি জানি আমরা আয়তন ইন্টু হচ্ছে ঘনত্ব। ওকে ফাইন। তাহলে আমি যদি এইখানে পুরা পৃথিবীর এম মানে পুরা পৃথিবীর ভর জানতে চাই, তাহলে পুরা পৃথিবীর ভর ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু কত হবে পুরা পৃথিবীর আয়তন 4/3 পাই আর কিউব ইন্টু হচ্ছে কত রো। ঠিক আছে কিনা? সেম ভাবে আমি যদি ছোট্ট পৃথিবীর ভর জানতে চাই, স্মল এম ইজ ইকুয়াল টু কত হবে 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব, এটা রেডিয়াস কত আর মাইনাস এইচ, তাহলে 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব ইন্টু হচ্ছে কত রো। বুঝছি কিনা? তাহলে এবার এখানে বসাই দিই মানগুলো, ক্যাপিটাল এম এর জায়গায় ক্যাপিটাল এম এর মান, স্মল এম এর জায়গায় স্মল এম এর মান বসে দিই আমরা। তাহলে বসে দিলে আমরা কি পাচ্ছি দেখো, উপরে আর স্কোয়ার আছে সেটা থাকুক, বসে থাকুক, আর স্মল এম এর জায়গায় বসা দিচ্ছি 4/3 পাই এই জিনিসটা। তাহলে 4/3 পাই হচ্ছে কত আর মাইনাস এইচ হোল কিউব, 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব ইন্টু হচ্ছে কত রো, আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে আর মাইনাস এইচ হোল স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এম এর মান কত 4/3 পাই আর কিউব ইন্টু হচ্ছে রো, এটাও বসে দিই 4/3 পাই আর কিউব ইন্টু হচ্ছে কত রো। তাহলে তোমরা খেয়াল করো, এই যে 4/3 পাই কাটাকাটি যাচ্ছে, এই রো কাটাকাটি যাচ্ছে, তারপরে এই আর মাইনাস এইচ হোল স্কোয়ার আর মাইনাস এইচ হোল কিউব কাটাকাটি গেলে উপরে কি থাকবে, আর উপরে থাকবে শুধু আর মাইনাস এইচ, তারপরে এই আর স্কোয়ার আর আর কিউব কাটাকাটি গেলে নিচে কি থাকবে আর শুধু আর। তাহলে আমরা ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে যে এই যে জি3/জি1 ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, জি3/জি1 ইজ ইকুয়াল টু আমরা পাইছি হচ্ছে আর মাইনাস এইচ বাই আর। বুঝছি? তাহলে এখান থেকে আমি এটাকে আরেকটু সুন্দর করে লিখলে আর কে আর দ্বারা কাটাকাটি করে 1 হবে, আর এখানে কত এইচ বাই আর হবে, আর জি1টাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে ইন্টু হচ্ছে জি1। তাহলে দেখো পৃথিবীর নিচে মানে এইচ গভীরতায় জি বের করার জন্য সূত্র ইউজ করব হচ্ছে এটা, ভূপৃষ্ঠে জি বের করার জন্য সূত্র ইউজ করব হচ্ছে এটা, আর পাহাড়ের উচ্চতায় এইচ উচ্চতার পাহাড়ে জি বের করার জন্য সূত্র ইউজ করব হচ্ছে এটা। বোঝা গেছে? বুঝছি আমরা? ওকে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমি মুছে দিচ্ছি।